Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। কোনটা বললেন? ওই লালটা দেখুন, লালটা। লাল এইটা? হ্যাঁ 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 হ্যাঁ। এইটা দামটা একটু যদি বলেন। এইটা হচ্ছে 300, মানে সব মিলিয়ে আপনার 320 পড়বে। ও 320 রুপিস, মানে 320 টাকা। হ্যাঁ 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 320। হ্যাঁ ঠিক আছে, আপনি ওটাই দিয়ে দিন। এটাই? হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে। হ্যাঁ নিন ম্যাডাম। হ্যাঁ 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 দিন দিন। বা দারুণ তো। কি না মানে দেখুন, আপনার বিল হচ্ছে 320 টাকা, মানে রুপিস 320। আবার ঘড়ির সময়ও এখন 15:20, অর্থাৎ 3:20। কি দারুণ না বলুন? একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলাম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার। আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন লেখকের লেখা অবলম্বনে গল্প পাঠ। আজকের গল্প সামনে পুলিশ আছে। স্যার একবার দেখুন 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 প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ একবার দেখুন না। সরুন 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 এই সরুন না, আপনারা জায়গাটা একটু ফাঁকা করুন। চরিত্রায়নে গল্প পাঠ দোকানদার, বেয়ারা এবং পুলিশ ইন্সপেক্টর সুব্রত দে, সৌভিক এবং সিকিউরিটি গার্ড সোমনাথ, বনানীর মা সুমিতা, বনানী এবং মিতু সুস্মিতা, সম্পাদনায় সুস্মিতা, মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছেন উপহার। বনানী অ্যাক্সিডেন্টের কথা একদম তুলবে না, প্লিজ প্লিজ তুলবে না, বুঝতো? একদম তুলবে না। শান্ত হও শান্ত হও সৌভিক, শান্ত হও। দোষটা কার ছিল সেটা আসল নয়, শাস্তিটা কে পেল সেটাই এখানে বড় ব্যাপার। কথাটা বলার সাথে সাথেই এক দৃষ্টে সামনের টেবিলের ওপরে রাখা খালি গ্লাসটার দিকে তাকিয়ে রইল সৌভিক। সামনের চেয়ারে বসে থাকা মানুষটিরও মুখটা থমথমে। তাও নিজেকে সামলে নিয়ে বনানী বলল, সবই যদি দোষ গুণের খেলা হবে, তবে জেনে বুঝে সে খেলায় নামতে গিয়েছিলে কেন সৌভিক? আজ প্রায় বছর 4 পর ওদের দেখা। সৌভিকের এখনকার ফোন নাম্বারটা বনানী কতটা নিজের তাগিদেই জোগাড় করেছিল ওদের এক বন্ধুর কাছ থেকে। সৌভিককে ফোন করে বলেছিল সে একটিবার দেখা করতে চায়, কিছু জরুরি কথা সৌভিকের জানা প্রয়োজন। কতটা হিয়ালি সুরেই কথাগুলো সেদিন বনানী বলেছিল। সেদিন শীতটাও একটু বেশিই পড়েছিল। বনানী কিন্তু চাদর সোয়েটার কিছু না পরেই বেশ দিব্যি বসে আছে। অন্যদিকে গলাবন্ধ জ্যাকেট পরেও সৌভিকের ভেতরে একটু কাঁপুনি হচ্ছিল। হঠাৎ দুপশলা বৃষ্টি হয়ে ঠান্ডাটা যেন আরো জাঁকিয়ে পড়েছে। বৃষ্টিটা তখনও থামেনি বলে বেরোনোর জন্য তাড়াহুড়ো না করে ওদের চেনা সেই কফি শপটাতে গিয়ে বসলো দুজন। খুব বেশি ভিড় না থাকলেও জনা 10-12 লোক আছে সেখানে। আগে দুজনে একসাথে কত আসতো এখানে। এখন কফি শপটার ভিতরে ডেকোরেশন থেকে ফার্নিচার সব বেমালুম পাল্টে গেছে। কত গল্প,
আড্ডা, রাগ অভিমানের সাক্ষী এই কফি শপটা। মডার্ন ধাঁচের ইন্টেরিয়ার ডেকোরেশনে অনেক বেশি রুচিসম্মত দেখতে হয়েছে। অবশ্য এই কথাটা বনানীর সাজসজ্জার ক্ষেত্রেও খাটে। আগে সে ছিল ইউনিভার্সিটির ছাত্রী। সে সময়ের পোশাক আশাক থেকে এখনকার ল ফার্মের কনসালটেন্ট বনানী মজুমদারের সাজসজ্জার বিস্তর ফারাক। যেটা বদলায়নি সেটা হলো ওর মুখের অনাবিল তৃপ্তিদায়ক হাসিটা। হঠাৎই বেয়ারার ডাকে চমক ফেরে সৌভিকের। স্যার, স্যার আপনার বিলটা। বলেই সামনে হাসি মুখে দাঁড়িয়ে পড়ল। সৌভিক পার্সটা পকেট থেকে বের করতে যাবে, তার আগেই বনানী ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করলো। তাই দেখে আবার অভিমানের সুরে সৌভিক বলল, থাক থাক, তুমি রাখো, আমি তো সঙ্গে আছি নাকি। বলেই টিপস সমেত টাকাটা বেয়ারাকে মিটিয়ে দিয়ে হাতের ইশারায় যেতে বলল। বনানীর আর কোনো কথা বলা সাজে না। কয়েক বছর আগে এমনই কোনো একটা দিনে সৌভিক নিজের আইটি কোম্পানিতে চাকরির সুখবরটা দিতে এসেছিল। সেদিন দুজনেই বাঁধ ভাঙা উল্লাসে ভেসে গিয়েছিল। কফি শপটায় একান্তে অনেকটা সময় কাটিয়েছিল। ভবিষ্যতে ওদের একসাথে চলা থাকার পথটা মসৃণ হয়ে গিয়েছিল। সৌভিক চাকরি পেয়েছে, এবার নির্ভয়ে বাবা মাকে ওদের সম্পর্কের কথাটা জানাতে পারবে। বনানীকে সেদিন সৌভিক বলেছিল, বলো বলো কি খাবে? আজ তুমি যা চাও আমি তোমাকে তাই খাওয়াবো। যদিও বনানী শুধু কফিরই অর্ডার দিয়েছিল সেদিন। তারপর সেখান থেকে বেরিয়ে কলকাতার অচেনা অজানা গলিতে অনেকক্ষণ ঘুরে বেরিয়েছিল দুজনে। আজ শীতের বৃষ্টি বেশিক্ষণ চলল না, মিনিট 20 মধ্যেই থেমে গেল। বনানী প্রথম উঠে দাঁড়ালো। সৌভিকের চেয়ারটায় হাত দিতে যেতেই বাধা পেল। সৌভিক বলল, তুমি এই বেলা বেরিয়ে পড়ো বনানী। কেন? আমার অন্য জায়গাতে একটু কাজ আছে, একটু পরে বেরোবো আমি। বনানী নিজের ব্যাগটা কাঁধে নিয়ে চুপ করে সৌভিকের পাশে যেন অধিকার বোধ নিয়েই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর ক্র্যাচটা সৌভিকের হাতে তুলে দিয়ে বলল, তুমি একবার তো আমাকে জানাতে পারতে সৌভিক, কি ভেবেছিলে? এই মেয়েটা মুখেই শুধু সারা জীবন পাশে থাকবার ভরসা দিয়েছিল, বাস্তবে তা করে দেখাতে পারবে না? নাকি পরিবারের সবার চাপে তার কাছের মানুষটাকে এরকম অসহায় অবস্থায় ফেলে দেবে? কিছুই সামলাতে পারবে না। সৌভিক এতক্ষণ খেয়ালই করেনি বনানীর দু চোখে জল। নিজেকে কিছুটা সামলে নিয়েই বনানী বলল, শুধু ফোনে একটা মেসেজ, আমাদের মধ্যে আজ থেকে সব সম্পর্ক শেষ, ব্যাস হয়ে গেল। তারপরে নিজের ফোন নম্বরটাও পাল্টে ফেললে তুমি সৌভিক। ছি, 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 ছি। সৌভিক উত্তর দিল, থাক না থাক না, সেসব পুরনো কথা। তুমি তো বেশ সুখেই আছো মনে হয়। বনানী এবার বলে, তোমায় বলেছিলাম না সৌভিক, একটা জায়গায় নিয়ে যাব, তোমার কিছু কথা জানা খুব দরকার, বুঝলে? আর এখন তো আরো বেশি করে দরকার। সৌভিক একটু বিরক্তিমাখা সুরেই বলে ওঠে, ওসব হেয়ালি রাখো, কি বলতে চাইছো স্পষ্ট করে বলো, আমার কাজ আছে। বনানীও এবার একটু কড়া সুরেই বলল, আজ তোমাকে অন্য কোথাও নয়, আমার সাথেই যেতে হবে সৌভিক। এবার মানে? উঠে এসো। হ্যাঁ, উঠে এসো। বলেই কফি শপের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। অগত্যা সৌভিককেও বনানীর পিছু পিছু যেতেই হলো। প্রায় বছর 4 আগের কথা। সৌভিক আর বনানী ওদের বিয়ের ভাবনায় তখন মাতোয়ারা। বকখালি ঘুরতে গিয়ে তো একদিন এক দুর্বল মুহূর্তে পরস্পরের খুব কাছাকাছি এসে গিয়েছিল ওরা। কত সুখের স্বপ্ন দেখেছে তখন। হঠাৎই একদিন পুনেতে অফিস থেকে ফেরার পথে
অ্যাক্সিডেন্টে পা বাদ গেল সৌভিকের। এরপর এরপর কি করে ও বনানীকে বিয়ে করবে? বনানীর জীবনটা নষ্ট করে দেওয়ার থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই ঠিক বলে মনে হয়েছিল ওর কাছে। কোনোভাবেই নিজের প্রতিবন্ধী জীবনটাকে বনানীর ওপর চাপিয়ে দিতে চায়নি। তাই তো আর কোনো যোগাযোগই রাখতে চায়নি। ট্যাক্সিতে যেতে যেতে এসবই ভাবছিল সৌভিক। হঠাৎই বনানীর ডাকে যেন হুঁশ ফেরে ওর। দেখে ট্যাক্সিটা এক আবাসনের সামনে এসে দাঁড়িয়েছে। সৌভিক হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল 5:10 বাজে। ট্যাক্সি থেকে বনানী আগে নামল। ক্র্যাচে ভর দিয়ে সৌভিক নামতে গিয়ে তাল সামলাতে না পেরে প্রায় পড়েই যাচ্ছিল। বনানী ওকে ধরে ফেলল। ভাড়া মিটিয়ে দিতে ট্যাক্সিটা হর্ন দিয়ে বেরিয়ে গেল। সামনের লোহার বড় গেটটা পেরিয়ে সিকিউরিটি থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো বনানী। সৌভিক বলল, কি হলো, থামলে কেন? এখানে কে থাকে? বনানী উত্তর দিল, তুমি উপরে যাও। হ্যাঁ, হ্যাঁ, ফ্ল্যাট নাম্বার 4A। 4A। হ্যাঁ, 5 তলায় দেখবে দরজায় নাম লেখা আছে। নাম আছে মিনতি মজুমদার। মিনতি মজুমদার? হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটিকে জিজ্ঞাসা করো, বলে দেবে, বুঝতে পেরেছো? আমি ঢাকুরিয়ার ছোট্ট একটা কাজ সেরেই আসছি, তুমি চলে যাও, দেরি করো না কিন্তু, ওপরে উঠে যাও। বলেই সৌভিককে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হন হন করে বেরিয়ে গেল। বার দুয়েক ডাকা সত্ত্বেও পিছু ফিরল না। সৌভিক নিজের মনেই বলে ওঠে, অদ্ভুত তো, হঠাৎ করে কি কাজ মনে পড়লো এক্ষুনি? চিনি না, জানি না, এরকম একটা জায়গায় অপরিচিত কারো ফ্ল্যাটে গিয়ে কি বলবো, কি করবো আমি? কি যে করি না। রাগেতে গজগজ করতে থাকে। হঠাৎই সিকিউরিটি গার্ড ওকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করে, স্যার স্যার আপনি কি কাউকে খুঁজছেন স্যার? কোন ফ্ল্যাটে যাবেন? সৌভিক উত্তর দিল, 4A, মিনতি মজুমদার। গার্ড বলল, ও, মৃত্যু দিদির বাড়ি। চলুন, আপনাকে এগিয়ে দিই, চলুন। সৌভিক গম্ভীর হয়ে উত্তর দিল, তার কোনো দরকার নেই, আমি ঠিক চিনে নেব। গার্ড বেচারি থতমত খেয়ে বলল, না, মানে আপনার যদি ক্লাচ নিয়ে অসুবিধা বা। ওকে থামিয়ে ধমকের সুরে সৌভিক বলে উঠল, কিসের অসুবিধা? কোনো অসুবিধা নেই, যান 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 যান, নিজের কাজ করুন গে, যত সব। সিকিউরিটি লোকটি আর কিছু না বলে চুপচাপ নিজের জায়গায় চলে গেল। সৌভিক গিয়ে লিফটে উঠে 5 তলায় পৌঁছল। ফ্ল্যাটের সামনে পৌঁছে নেম প্লেটে দেখে লেখা আছে মিনতি মজুমদার। সবে বেলটা দিতে যাবে, হঠাৎ কাঁধে একটা শীতল স্পর্শ। ফিরে তাকিয়ে সৌভিক দেখে বনানী ঠিক ওর পেছনে দাঁড়িয়ে। সৌভিক অবাক, বলল, তুমি কিভাবে এলে এখানে? কখনই বা এলে? বনানী উত্তর দিল, সিঁড়ি দিয়ে উপরে এলাম, তোমাকে নিচে দেখতে পেলাম না বলে। সিঁড়ি দিয়ে উপরে? হ্যাঁ হ্যাঁ, এসে দেখি তুমি বেল দিতে যাচ্ছ, তাই তো ডাকলাম। আচ্ছা শোনো, এই দেখো, দাঁড়াও, শোনো, এটা ধরো ধরো। বলেই সৌভিকের হাতে একটা লাল ফ্রক পরা পুতুল দিল। সৌভিক বলল, এটা আবার কি? এটা নিয়ে কি করবো আমি? বনানী বলল, শোনো, এই ফ্ল্যাটে একটা ছোট্ট মেয়ে থাকে, ওকে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমবার এসেছো তো। শোনো, এবার বেলটা বাজাও, ঠিক আছে? আচ্ছা। বেলের শব্দ শুনেই দরজা যিনি খুললেন, সৌভিক তাকে চেনে। বনানীর মা, মিনতি কাকিমা। উনি কে কে বলতেই সৌভিক বলে উঠল, আমি সৌভিক। কাকিমা চিনতে পারছেন? উনিও বললেন, হ্যাঁ হ্যাঁ, কিছু মনে করো না বাবা, দুটো চোখেই আসলে ছানি পড়েছে তো, ওই জন্য প্রথমটা ঠিক বুঝতে পারিনি।
বুড়ি কদিন ধরে তোমার কথা বলছিল বটে। আমার কথা? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা। এসো এসো এসো, ভিতরে এসো। হ্যাঁ হ্যাঁ, এখানে বসো বাবা, বসো। ভিতরের সোফাতে বসতেই মিনতি দেবী বললেন, তোমার অ্যাক্সিডেন্টের কথা বুড়ি 3-5 আগেই তো বললো আমাকে। তা কেমন আছো এখন? বাড়ির সব খবর ভালো তো? বিয়ে থা করেছো? বৌমা কেমন আছে বৌমা? সৌভিক বলল, না কাকিমা, বিয়ে তো করিনি। আপনারা সব কেমন আছেন বলুন? কাকুর চলে যাওয়ার খবরটা জানতাম না। মিনতি দেবীও বললেন, হ্যাঁ, উনি তো হঠাৎই চলে গেলেন। কি আর করব বলো, সবই তো কপাল। মেয়েটা হাল ধরলো তাই। সৌভিক সচকিতে বলল, হাল ধরেছে মানে? মিনতি দেবীও বললেন, আর বলো কেন, ও তো বিয়েই করলো না। ঝড় ঝাপটা তো কম যায়নি মেয়েটার উপর দিয়ে। শেষকালে তো পাড়ার লোকের কথার জ্বালায় এই পুরনো বাড়ি ছেড়ে এখানে উঠে আসতে বাধ্য হলাম। বিয়ের আগে মা হওয়া। হ্যাঁ গো, আমাদের সমাজ তো এখনো অতটা আধুনিক হয়নি, তাই না বাবা? সৌভিক কিছুই বুঝতে পারে না। কি বলছেন কাকিমা? তবে কি বকখালি সেই রাত আমাদেরকে সন্তান উপহার দিয়েছে? কি হলো বাবা? কাকিমার কথায় হঠাৎ করে সম্বিত ফিরে পেল সৌভিক। তাও প্রায় 3.5 বছর হয়ে গেল। সে অনেক কথা বাবা। এরই মধ্যে কোথা থেকে একটা বাচ্চা মিষ্টি মেয়ে মিনতি দেবীর পাশে এসে দাঁড়িয়ে আঁচল ধরে টানল। দেখতে যেমন মিষ্টি, সেরকমই ফুটফুটে হলুদ রঙের একটা ফ্রক পরেছে। বছর 3 বয়স হবে। এসেই সৌভিকের হাতের পুতুলটার দিকে তাকিয়ে থাকে। সৌভিক বাচ্চাটাকে দেখে নিজেকে অনেক কষ্টে সামলায়। তাহলে কি এই বনানীর আর আমার সন্তান? আজকে বনানী ফিরলে সবকিছু ডিটেল আমাকে জানতেই হবে। কিন্তু ও গেল কোথায়? বাচ্চাটি সৌভিকে জামা ধরে টানল। সৌভিক চমকে উঠেই তাকালো বাচ্চাটার দিকে। হাত বাড়িয়ে পুতুলটা ওর দিকে এগিয়ে দিতেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মিনতি দেবী বললেন, দিদি ভাই থ্যাংক ইউ বলো। অমনি মুখ ঘুরিয়ে আদো আদো গলায় বাচ্চাটা বলল, মাকে লাল পুতুল আনতে বলেছিলাম, মা নিয়ে এসেছে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। সৌভিক বলে উঠল, বনানী কি ভিতরে গেল কাকিমা? মিনতি দেবী অবাক হয়ে বললেন, কে? বুড়ি কখন এলো? সৌভিক বলল, কেন আমার পিছনেই তো এলো। মিনতি দেবীও বললেন, কি যাতা বলছো? তুমি তো একাই ঢুকলে। ঠিক তখনই সৌভিকের মোবাইল ফোনটা বেজে উঠল। হ্যালো হ্যালো, আমি ঢাকুরিয়া থানার এসআই বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি কি বনানী মজুমদার বলে কাউকে চেনেন? হ্যাঁ চিনি তো। হ্যাঁ কেন, কি হয়েছে বলুন তো? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ কোথায়? ডেড বডির পাশ থেকে যে মোবাইলটা পাওয়া গেছে, হ্যাঁ তার কল লিস্টে আপনার নম্বরটাই শেষ ডায়াল করা হয়েছে। আমার নম্বরে শেষ ডায়াল করা হয়েছে। তাই আপনাকে কল করেছি। হ্যাঁ
আচ্ছা আচ্ছা আপনি ওনার কি কেউ হন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বনায়ের বন্ধু হই। ও বডি আইডেন্টিফাই করতে হলে যদি ওনার বাড়ির কাউকে নিয়ে আপনি থানায় আসতে পারেন তাহলে খুবই ভালো হয়। আচ্ছা আচ্ছা, আসছি আমরা। এই বলেই এসআই ফোনটাকে কেটে দিলেন। সৌভিকের মুখে আর কোনো কথা নেই। উত্তেজনা দাঁড়িয়ে পড়েছিল, একেবারে ধপ করে সোফায় বসে পড়ল। মিনতি দেবী অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো বাবা, কি হলো? কার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। কার? এর কয়েক ঘন্টা পর রাত 10টা বাজে। বনানীর মৃতদেহটা শনাক্ত করে সৌভিক মিনতি দেবীকে সাথে করে থানার ওসির সাথে দেখা করল। মিতুকে পাশের ফ্ল্যাটের এক কাকু কাকিমার কাছে রেখে এসেছে ওরা। বনানীর ব্যাগ, মোবাইল সব ওদেরকে ফেরত দিলেন ওসি। মৃত্যুর সময় বললেন দুপুর 3:30। রাস্তা পার হতে গিয়ে একটা বেপরোয়া গাড়ির ধাক্কায় নাকি সব শেষ। হাসপাতালে নিয়ে কোনো লাভই হয়নি। কাল পোস্টমর্টেম হবে, তারপর সৎকারের জন্য দেহ হাতে পাবেন, এসব বলে ওসি ওদেরকে বাড়ি যেতে বললেন। রাত 11:30 নাগাদ বাড়ি ফিরল। দেখে মিতু তার নতুন উপহার পাওয়া পুতুলটাকে নিয়ে খেলছে। মিনতি দেবী মিতুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। শুধু সৌভিকের সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। 3:30-র সময় বনানীর সামনে কফি শপে বসে আছে সৌভিক। শুধু অ্যাপার্টমেন্টের সামনে 5 মিনিটের জন্য বনানী ওকে ছেড়ে একটা কাজে গিয়েছিল। ওইটুকু সময় ঢাকুরিয়া পৌঁছে ফিরে আসা অসম্ভব। হঠাৎ বনানীর ব্যাগটার দিকে চোখ যায় ওর। দেখে একটা প্রিন্টেড বিল ব্যাগের ভেতর থেকে উকি দিচ্ছে। বিলটা বার করে সৌভিক দেখল সেই লাল পুতুলটার বিল। বসাক গিফট শপ, ঢাকুরিয়া। সময় দুপুর 3:20।